বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি বছরের সবচাইতে ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধরের এক্সপ্লেইন। একজন আন্ডারকভার এজেন্ট শত্রু দেশের ঠিক কেন্দ্রে গিয়ে এমন একটি মিশন পরিচালনা করল যা পুরো পাকিস্তানের মানচিত্র বদলে দিল। ষড়যন্ত্র, রাজনীতি, গ্যানোয়ারের এবং ধুরন্ধরের আসল গল্প সব জানবো এই ভিডিওতে। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি 30শে ডিসেম্বর 1999 সালে কান্দাহার বিমানবন্দরে কিছু সন্ত্রাসী একটি বিমান হাইজ্যাক করেছে এবং কিছু দাবি রেখেছে। তাদের একটি দাবি ছিল ভারতের আটক তাদের 3 সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়। এখানে আমরা অজয় সানালকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর। আরও আছেন দেবব্রত কাপুর, যিনি পররাষ্ট্রমন্ত্রী। তারা এই সন্ত্রাসীদের সাথে কথা বলেন এবং বিমানের সব যাত্রীকে উদ্ধার করেন। সেখান থেকে আসার সময় কিছু সন্ত্রাসী এমন কথা বলেন যে অজয় তো কি পুরা ভারতীয়দের রাগ হবে। তারা বলে যে হিন্দুরা ভীতু, তোমরা আমাদের কিছুই করতে পারবে না ইত্যাদি। এরপরে অজয় এই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী এবং রয়ের বিশেষ সচিবের কাছে উত্থাপন করেন, কিন্তু তারা তার কথা উড়িয়ে দেন। এরপর আমরা দেখি 13 ডিসেম্বর 2001 সালে পার্লামেন্ট একটি গাড়ি দ্রুত গতিতে আসে। সেই গাড়িতে আমরা সেই সন্ত্রাসীকেই দেখতে পাই যে বিমানে এসেই সে হামলা চালানো শুরু করে দেয়। যখন আপনারা এই ছবিটি দেখবেন, এই দৃশ্যে আসল ফুটেজগুলো দেখতে পারবেন যা সত্যিত ঘটেছিল। এরপরে সেখানকার পুলিশ গুলি চালানো শুরু করলে সেই সন্ত্রাসী বোমা মেরে নিজেকে শেষ করে দেয়। এরপরে অজয় সেখানে আসেন এবং আমরা সুশান্ত ব্রঞ্জকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর। এখানে যা ঘটেছে তার রিপোর্ট সুশান্ত অজয়কে দেন। অজয় বলেন, আমি জানতাম যে এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা আমি জানতাম না। এরপর দেখি যে পররাষ্ট্রমন্ত্রী অজয়কে বলছেন তাদের কিছু একটা করতেই হবে, না হলে এর পরিস্থিতি আরও খারাপ হবে। এই বিষয়ে অজয় 2 বছর আগে মন্ত্রীকে কিছু পরিকল্পনা ফাইল দিয়েছিলেন। মন্ত্রী তাতে কোনো আগ্রহ দেখাননি। পার্লামেন্টে হামলার পর তিনি সব ফাইল পড়েন এবং একটি প্ল্যানে সম্মতি দেন। সেটি হলো অপারেশন ধুরন্ধর। এরপর আমরা দেখি হামজা আলীকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কিছু বখাটে লোক এসে হামজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। হামজা তাদের মারতে যাচ্ছিল, কিন্তু দোকানের মালিক ইশারায় তাকে মানা করেন এই লোকদের সাথে ঝামেলায় না জড়াতে এবং দোকানের দরজা বন্ধ করে দেন। লোকগুলো হামজাকে খুব মারে। তখনই সেখানে পুলিশ আসে এবং তারা ভয়ে পালিয়ে যায়। পরের দিন দেখি সেই দোকানের মালিক তার কাছে আসেন এবং তাকে কিছু খেতে দেন, তাকে কাজে রেখে দেন এবং এই এলাকাটাকে আসলে মাফিয়া গ্যাংস্টারদের, আর দোকানদের মালিক একসময় গ্যাংয়ের সদস্য ছিল, কিন্তু এখন সে দোকান দেয়। হামজাও গ্যাংস্টারদের সাথে যোগ দিতে এসেছে। 1 বছর কেটে যাওয়ার পর আমরা দেখি দোকানের মালিক হামজাকে একটি চায়ের দোকানে নিয়ে যায় এবং বলেন যে এই এলাকা বালুচ এবং পাঠান লোকদের পুরো নিয়ন্ত্রণ আছে, যার মধ্যে রহমান ডাকাতের এলাকা সবচেয়ে বড়, আর ছোট ছোট এলাকায় বালচরা তাদের জ্ঞান বানিয়ে রেখেছে এবং পাঠানরাও আছে। রহমান ডাকাত সম্পর্কে শোনা যায় যে সে তার দ্বিতীয় বাবার কথা জানতে পেরে নিজের মাকেই মেরে ফেলেছিল, আর বাবু ডাকাত সেও পুরোপুরি সাইকো, সেও নিজের বিশাল গ্যাং বানিয়ে রেখেছে। এরপর রাতে দেখি যে রিজওয়ান নামের এক ছেলে চাচার দোকানে আসে। সে বাবু ডাকাতের গ্যাংয়ে কাজ করে। সে বলে যে কাল বাবু ডাকাতে 3 জন লোক রহমান ডাকাতের ছেলেকে মারতে আসবে। হামজা যদি সেই ছেলেকে বাঁচাতে পারে তবে সে রহমানের নজরে আসবে এবং গ্যাংয়ে ঢোকা সহজ হবে, কিন্তু এই কাজটা সহজ নয়, প্রাণও যেতে পারে। তবে হামজা রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে একটা বিয়ের অনুষ্ঠান চলছে এবং দোকানের মালিকের সাথে হামজা লোকদের জুস পরিবেশন করছে। তখনই রহমানের ছেলে আসে, কিন্তু তার সাথে আরও একটি ছোট বাচ্চা ছিল। হামজা দোকানের মালিককে জিজ্ঞেস করেন এই বাচ্চাটি কে। দোকানের মালিক বলেন এটি রহমানের ছোট ছেলে। ঠিক তখনই বাবু ডাকাতে 3 জন আসে এবং গুলি চালানো শুরু করে। হামজা ছোট ছেলেটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু বড় ছেলেটি মারা যায়। দোকানের মালিক হামজাকে এখান থেকে পালাতে বলেন, কিন্তু হামজা ভাবে এই সুযোগ আর আসবে না। সে এমন অভিনয় করেন যে ছেলেটি এখনও বেঁচে আছে, যদি তাড়াতাড়ি হাসপাতালে না নেওয়া হয় তবে সে মারা যাবে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহমান ডাকাত সেখানে আসে। তার ছোট ছেলে দৌড়ে তার কাছে যায়, তাকে জড়িয়ে ধরে, জানায় যে হামজা তার প্রাণ বাঁচিয়েছে।
রহমান তার বড় ছেলের মৃতদেহ দেখেন। এরপর দেখি যে হামজা যে সাহসিকতা দেখিয়েছে তার জন্য রহমান ডাকাত তাকে লাখ রুপি দিতে চায়, কিন্তু সে টাকা নেয় না এবং বলেন, ভাই আপনি আমাদের জন্য হিরো, আপনি আমাদের পরিচয় দিয়েছেন, যা বালকদের পরিচয় দিয়েছেন পুরো পাকিস্তানের এবং পুরো পৃথিবীতে। আমি শুধু আমার ঋণ পরিশোধ করেছি। এরপর সে বিস্তারিত জানায় যে 3জন লোক ছিল বন্দুক নিয়ে এবং তারা বাবু ডাকাতের লোক ছিল। এরপর দেখি যে একজন মন্ত্রীও এসেছেন সেখানে, তার নাম জামিল জামালি। তিনি রহমান ভাইকে এখন নির্বাচনের সময়, নির্বাচনের পরে আমরা বাবু গ্যাংকে পুরোপুরি শেষ করে দেব, তুমি চিন্তা করো না, তুমি রহমানের উপর নজর রাখো, তাকে শান্ত রাখো। এরপর হামজা রহমান ডাকাতের গ্যাং নিয়ে যুক্ত হয় এবং আমরা উজিরকে দেখি যে রহমানের আত্মীয়, সে হামজাকে কাজ শেখায়, কীভাবে নকল বন্দুক তৈরি করা হয়, দেশি মদ কীভাবে তৈরি করা হয় এবং আরও অনেক অবৈধ জিনিস। নির্বাচনের কারণে রহমান প্রতিশোধ নিতে পারছিল না, সে চাইলে এখনই গিয়ে তাদের মেরে দিতে পারত, কিন্তু তার ভাই তাকে শান্ত করে রেখেছিল। সে ভিতরে ভিতরে জ্বলছিল। তখন রহমান তার গ্যাংয়ের সবার কাছে জিজ্ঞেস করেন প্রতিশোধ নেওয়া উচিত কিনা। সবাই বলে যে নেওয়া উচিত, কিন্তু নির্বাচনের পরে। তখন রহমান হামজাকে জিজ্ঞেস করেন, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে কি করতিস? হামজা বলেন, মেরে দিতাম। হামজা বলে, মেরে দিতাম। আপনি প্রতিশোধ নিচ্ছেন না কারণ সামনে নির্বাচন, আপনি যে প্রতিশোধ নিচ্ছেন না সেখানে আপনি হেরে গেছেন। আপনি যদি আপনার ছেলের প্রতিশোধ না নেন তবে আপনি সাধারণ মানুষের জন্য কি করবেন? আপনার পরিচয় এইসব কাজ থেকে। এই কথা শোনার পর রহমান বাবু ডাকাতের গ্যাংকে শেষ করার অর্ডার দেন। বাবু ডাকাতের গ্যাং সবাইকে খুঁজে খুঁজে মারা হয় এবং বাবুকেও রহমান নিজে মারেন। এরপর আমরা 2007 সালে নির্বাচন দেখি।